মুশফিকুর রহমান, এসেছি কুমিল্লা থেকে। আমি ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমি ইস্টার্ন মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ছি। আচ্ছা, আপনার ঘটনায় যাই তাহলে। আমরা কি হসপিটালের ঘটনা দিয়ে শুরু করতে পারি তো না? হ্যাঁ, শিওর। ওকে, তাহলে আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, আমার প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করতে চাই সেটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া। ফ্রেন্ডের নাম হচ্ছে তানভীর। সে আমাকে ঘটনাটি শেয়ার করে। একটা প্রাইভেসির কারণে আমি মেডিকেল কলেজটির নাম বলতে চাচ্ছি না, যে কোনো একটি পাবলিক মেডিকেল কলেজ, ছাত্রাবাস। ফার্স্ট ইয়ারে এক স্টুডেন্ট ভর্তি হয়েছিল। তো আমরা জানি যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়তে হয়, যেখানে মানুষের স্কেলেটন নিয়ে পড়তে হয়। তো ছেলেটি একাই থাকতো হোস্টেলে। তার যে সিনিয়র ভাই ছিল রুমমেট হিসেবে, সে থাকতো বাসায়, প্রায় সময় বাসায় থাকতো। তো একদিন সে রাতে একাই স্টে করছিল হোস্টেলে। আর সে যখন বোনস সেটটি নতুন কিনে নিয়ে আসে, সেটা আগে কখনো কোনো স্টুডেন্ট পড়েনি, সব তো রেডি করা বোনস সেট। তো সে একটা বক্সের মধ্যে তার বোন সেটটি তার ব্যাটের নিচেই রেখে দেয়। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। বোন সেটটিকে মনে হচ্ছে বক্স সহ কেউ নাড়ছে। আচ্ছা। তো এমন শব্দ শুনে সে ভাবে যে সেটা আমলে নেয়নি, নর্মাল ব্যাপার ভাবে। কিন্তু প্রায় এমন ঘটতো মাঝরাতে। একদিন তার ঘুম ভেঙে যায় প্রচন্ড নাড়ার শব্দে। সে ঘুম থেকে জেগে দেখে বক্স থেকে স্কেলেটন গুলো নিচে ফ্লোরে নামানো, সবগুলো। ও মাই গড! এবং সে তো নিচে নিশ্চয়ই নামাননি, অন্য কেউ? হ্যাঁ, সে নামায়নি এবং সে বক্সেই তুলে রেখেছিল। তো সে তারপর দিন সকালে আইটেম দিতে যায় একটা বোনসের উপর, ভাইভা এক্সাম। আচ্ছা। যখন সে তার রুমে ফেরার পর দেখতে পেল যে সবগুলো বোনস তার বক্স থেকে ফ্লোরে নামানো, কিন্তু সে রেখে গিয়েছিল বক্সের ভিতরে। তার রুমমেটও ছিল না, লক আগের জায়গায় ছিল। আচ্ছা। তো সেই ব্যাপারটাকে অ্যাবনর্মাল ভেবেও পাত্তা দেয় না। তো এরকম প্রায় সময় ঘটতো, মনের অজান্তেই সে এগুলো এসকেপ করে যেত। একদিন হলো সে সন্ধ্যার দিকে তার হোস্টেল রুমে ফিরে আসে। ফেরার পর সে দেখতে পেল যে তার সবগুলো বোনস নিচে রাখা, কিন্তু সে আজকে পরীক্ষা করার জন্যই মনে করে যাওয়ার আগে বক্সের মধ্যেই সবগুলো বোনস রেখে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সে এসেই দেখে যে ফ্লোরের ঠিক মাঝখানে সবগুলো বোনস অ্যারেঞ্জ করে রাখলে অন্য একটা কঙ্কাল তৈরি হয়ে যায়, ঠিক সেভাবেই বোনস গুলো সাজানো। এই ঘটনাটি দেখে সে চিৎকার করে ওঠে, পাশে সিনিয়র ভাইদেরকে ডাকে, সবাই ওকে সান্ত্বনা দিয়ে সামহাও ম্যানেজ করে। তো ঈদের সময়টা ঘনিয়ে আসছিল, ঈদের ছুটিতে সবাই বাসায় চলে গিয়েছিল, সেও যাবে, ঈদের পরেই তার এক্সাম, সেজন্য বোন সেটটি তার সাথে করে নিয়ে যায়। তো যখন সে গ্রামের বাড়িতে যাচ্ছিল 7:30 কি 8টা সন্ধ্যা, তো যাওয়ার পথে একটা অটো রিক্সার মধ্যে সে ওঠে তার বোনসের ব্যাগটা নিয়ে। সাথে একটি মাত্র যাত্রী, তার মোট 3 জন, একজন চালক আর একজন যাত্রী। কোনো কথা নেই, গম্ভীর সবাই। গ্রামের রাস্তা দিয়ে ঝুমাকির আলো ছড়ছিল আর দুই পাশে ধান ক্ষেত। সে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার পাশের যাত্রীটি বলে উঠল যে, আপনি আপনার এই ব্যাগটাতে কি রেখেছেন? সে বলল, আমি মেডিকেল স্টুডেন্ট, এখানে আমি মানুষের কঙ্কাল রেখেছি, আমি পড়াশোনা করি। তখন বলল যে, না, আপনি এই বোনসটি আর পড়বেন না। সে বলল যে, কেন আমি পড়বো না? এটা তো আমার প্রফেশন, আমি স্টুডেন্ট, আমাকে পড়তেই হবে। আপনি বলার কি? একটু রাগান্বিত স্বরে বলল। তো লোকটি বলল যে, বেশি কথা বলতে পারবো না, বললাম যে পড়বেন না ব্যাস। তো সে এটাতে ভয় পেয়ে যায়। বাসায় যাওয়ার পর সে বোনস নিয়ে স্টাডি করে। যখন সে হোস্টেলে ফিরে, তখন দেখতে পেল যে তার 2টা বোনস মিসিং। তো বাসায় খবর দেওয়ার পর সব জায়গায় খুঁজেও তার 2টা মিসিং বোনস বাসায় কোথাও পাওয়া গেল না। তো সে স্টাডি করছিল। তারপর দিন ক্লাসে যখন যায়, সে ক্লাস থেকে এসে দেখে সবগুলো বোনস আগের মতোই একটা পূর্ণাঙ্গ স্কেলেটন তৈরি করা ফ্লোরের মধ্যে। আচ্ছা। শুধু ওই 2টা বোনস মিসিং। তো সে এবার আর ঠিক থাকতে পারে না, অনেক চিৎকার করে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সবাইকে ডাকে। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় হোস্টেলে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মসজিদের ইমাম, পার্শ্ববর্তী যে মসজিদ, ওখানকার ইমামকে খবর দেবে। তো ইমামকে খবর দেওয়ার পর, ইমামের নাম ছিল আব্দুল হাই, ইমামকে খবর দেওয়ার পর ইমাম বলল যে, যেহেতু এই কঙ্কালটি নিয়ে এমন হচ্ছে, আপনি একটা কাজ করেন, এটাকে মাটিতে কবর দেওয়ার মতো করে সামথিং পুঁতে দেন, এটা আপনি নতুন একটা সেট নিয়ে নেন। তো
তো রাসেল ভাই একটা কথা বলে রাখা ভালো যে সেই যে বোন সেটটি নেয় সেটা নিয়েছিল ওই মেডিকেল কলেজেরই ডোম যারা লাশ কাটে ওর কাছ থেকে কিনেছিল, আগে সেটা আচ্ছা। কখনো কেউ করেনি। তো ইমাম সাহেবের কথা অনুযায়ী সে বোনসটিকে সিদ্ধান্ত অনুযায়ী সে মাটির নিচে গর্ত করে কবরের মতো করে পুঁতে দেয়। তারপর থেকে তার কোনো সমস্যা হয়নি। এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, আপনার ঘটনা শুনি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ আমাকে আবার ডাকার জন্য। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে এই স্টোরিটা আমি কালেক্ট করেছি। এই ঘটনাটা ঘটেছে জামালপুরের জেএফসিএল কলোনিতে। তো আমার ফ্রেন্ডরা ওই কলোনিতে থাকে, আর আমার ফ্রেন্ডের মা ওই কলোনির হসপিটালে জব করে। আর এই ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই ওই হসপিটালের নাইট গার্ডের সাথে। তো ওই হসপিটালের একেবারে পিছে একটা কবরস্থান আছে। ওই কবরস্থানটার মধ্যে তাদেরকেই কবর দেওয়া হতো যাদের আসলে কোনো রিলেটিভ নাই। এই টাইপের লোকদেরকে এলাকার এই টাইপের লোকদেরকে মানে কবরস্থানে মানে ইয়ে করা হতো, কবর দেওয়া হতো। তো ওই কবরস্থানটা নিয়ে অনেক ধরনের ঘটনা ছিল। এর জন্য ওই হসপিটালে রাতের বেলা 2টা গার্ড ডিউটি করতো। তো যেই গার্ডের সাথে এই ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে হাসান। তো তার সাথে যে ছিল সে এক উইকের মানে ছুটিতে ছিল। তো তাকে একাই ডিউটি করতে হচ্ছিল। তো ফার্স্টের 2 দিন কোনো প্রবলেম হয়নি। তো একদিন রাতের বেলা সে তার রুমেই বসেছিল। তো বাইরে থেকে মনে হলো কেউ তাকে তার নাম ধরে রাখছে। তো সে সাথে সাথে বের হয়ে গেল, রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখলো, চারদিকে খুঁজলো, কোনো জায়গায় কাউকে পেল না। তো সে আবার তার রুমে ব্যাক করে। তো 5 থেকে 6 মিনিট পরে সেম ভাবে রাসেল ভাই, শীতের রাত ছিল, স্পষ্ট শোনা গিয়েছিল, তাকে আবার ডাকলো। এবারে সে দৌড় দিয়ে রুম থেকে বের হলো। বের হয়ে দেখলো যে মানে কেউ কি তাকে ডাক দিয়ে চলে যাচ্ছে নাকি, এর জন্য সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখলো যে কে, পরে দেখলো সেম ভাবে কিছুই নাই ওইখানে। তো ওই দিন রাতের বেলা রাসেল ভাইয়ের কোনো ঘটনা হয়নি, মানে ঘটনা ঘটেনি। তো এর থেকে 1 থেকে 2 দিন পরে উনি রাত তখন 1:30টার মতো বাজে। তো হসপিটালের আশেপাশে সে হাঁটছিল। তো এর মধ্যে সে একটা সাউন্ড পেল যে কবরস্থানের মধ্যে থেকে কি মনে হচ্ছিল যে কোনো বাচ্চা মেয়ে কাঁদছে। তো মানে এই সাউন্ডটা পাওয়ার পরে সে কবরস্থানের মানে সামনে যাওয়া শুরু করলো। সামনে যখন সে কবরস্থানের গেটের সামনে গেল, সে মানে কান্নার সাউন্ডটা থেমে গেল। তখন সে একটু ভয় পেয়ে গেল রাসেল ভাই কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে। তো কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে সে ব্যাক করছিল তার রুমে। তো সে যখন ব্যাক করছিল তখন কান্নার সাউন্ডটা আবার স্টার্ট হলো। এবারে সে ভয় পেয়ে সে দৌড়াতে চাইলো। দৌড়াতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। তখন সে ফিল করলো যে সাউন্ডটা তার দিকে আসতেছে। তখন সে যখন তার মাথাটা ঘোরালো অবস্থানে গেটের দিকে, তখন দেখলো একটা বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে, আর কাঁদতে কাঁদতে তার সামনে আসছে। আর মেয়ের চেহারাটা বিভৎস ছিল রাসেল ভাই। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে মেয়ের মাথায় অনেক বড় চুল ছিল। আচ্ছা। তো এই দৃশ্যটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে গেল, এবং কোনো মতে সে উঠে সে মানে সে মাটিতে পড়েছিল আর ওই জিনিসটা তার দিকে আসতেছিল কাঁদতে কাঁদতে। আচ্ছা। তো উনি ভয় পেয়ে উঠে দৌড়াতে চেষ্টা করলো। তো সে দৌড়াতে গিয়ে ওনার এটা মনে নেই, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে কিছু একটা সাথে সে বাড়ি খেয়েছিল। বাড়ি খেয়ে সে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে আসলে সে আবার সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যখন তার সেন্সটা যখন ফিরলো, সে দেখলো সকাল হয়ে গেছে, সে ওই হসপিটালেরই বেডে শুয়ে রয়েছে। আর তার আশেপাশে অনেকগুলো ডক্টর, মানে তার যারা কি ওই হসপিটালে যে ডক্টর গুলো ছিল তারা আছে। তো সবাইকে ওনার হাতে পায়ে 2 জায়গায় ছিলে গিয়েছিল মাটিতে পড়ে যাওয়ার কারণে। তো ওনার পুরো শরীর তখন ব্যথা কাঁপছিল তখনও। তো উনি ঘটনাটা হসপিটালের ডক্টরদের সাথে শেয়ার করলো যে ওনার সাথে কি কি ঘটেছে। তো এই ঘটনাটার কলোনি সবাই মোটামুটি জানে। আর ওই জেএফসিএল এর যে মানে ইমাম আছে, ইমামও এই ঘটনাটা জেনেছিল। জানার পরে তার সাথে সে কথা বলে। এই ঘটনাটা ইমাম জানার পরে তাকে একটু ঝেড়ে দেয়। তারপর সে একটু মোটামুটি সুস্থ হয়। এখনো রাসেল ভাই আমি তার সাথে কথা বলে চাই, সেখানে গিয়ে আমি তার সাথে কথা বলে যেটা জানলাম, সে এখনো ওখানে আছে এবং সে এখন রাত্রেবেলা আর বের হয় না কোনো মতেই, আর ভুলেও ওই কবরস্থানে আশেপাশে তো যায়ই না। আসলে এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমি রাসেল ভাই, আমি হিমাদ্রি প্রধান, ইন্ডিয়া থেকে বলছি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই ইমেইল করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ফার্স্ট ভূত এফএম এর সমস্ত লিসেনারদের আমার ভালোবাসা। এবং আমি ইন্ডিয়াতে কলকাতায় থাকি। আমি পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোরে যাই 2012-তে। আজ থেকে 3 বছর আগে জানতাম না যে বাংলাদেশে এরকম রেডিওতে ভূত এফএম এর একটা প্রোগ্রাম হয়। তো 3 বছর আগে একটা বাংলাদেশের ফ্রেন্ডের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয় এবং তার নাম হচ্ছে আলমগীর। তার কাছ থেকে আমি ভূত এফএম এর কথা শুনি।
আস্তে আস্তে ভূত এফএমের এপিসোড শুনতে থাকি, নতুন এপিসোডগুলো লাইভ শুনি অ্যান্ড পুরনোগুলো ডাউনলোড করে শুনি। 1 মাস আগে 12:30 পড়াশোনা শেষ করে আমি একটা পুরনো এপিসোড, অর্থাৎ ইন্ডিয়াতে তখন 12:30 মানে আমাদের এখানে 12টা, পুরনো এপিসোড ছিল 13 সেপ্টেম্বর 2013 ওল্ড এপিসোড ডাউনলোড করি এবং এপিসোডটা শুনতে শুনতে ঘুমাবো ঠিক করি। ঠিক এপিসোডটার ফার্স্ট স্টোরিটা শোনার পর সেকেন্ডটা শোনা শুরু করেছি। স্টোরিটা SM রাজীবের একটা স্টোরি ছিল। সেই সময় আমার রুমে একটা হোয়াইট শাড়ি পরা হোয়াইট অবয়ব আমার বেডের পাশে আমি দেখতে পেলাম। সামনে থেকে পেছনে যাচ্ছে মনে হলো। আমি হেডফোনে শুনছি আর দেখছি ওই অবয়বটা। আমার ভয় লাগলো। আমি দেখলাম যে আমার মুভমেন্ট বন্ধ হয়ে গেছে, কোনো দিকে নড়তে পারছি না, আইটাও অর্থাৎ চোখটাও বন্ধ করতে পারছি না। আমি যে উঠে হেডফোনটা খুলে লাইটটা জ্বালাবো সেটুকু করার শক্তি পর্যন্ত নেই। সাদা অবয়বটা আমার কোনো ক্ষতি করছে না। বিলিভ করবেন না, ভূত এফএম এর বাকি এপিসোডটা যখন না শেষ হলো ততক্ষণ আমি মুভমেন্ট করতে পারিনি, চুপচাপ দেখছি। এপিসোডটা শেষ হওয়ার পর আমি কোনো রকম উঠে লাইটটা জ্বালি। তারপর আমি কিছুই দেখতে পাইনি। তারপর থেকে আমি 2 সপ্তাহ ভূত এফএম শোনার সাহস করিনি। তারপর ওই এপিসোডটা যত দিন শুনেছি ততদিনই আমি ওই সাদা অবয়বটা দেখতে পেয়েছি। মজার ব্যাপার, SM রাজীবের ওই স্টোরি বা ওই এপিসোডে বহুবার শুনেছি, বাট দিনের বেলায় যখন শুনি তখন কিছু দেখিনি, বাট রাতের বেলায় যখনই শুনি তখনই ওই জিনিসটা দেখতে পাই। একদিন আমার ফ্রেন্ডকে আমার রুমে ইনভাইট করি, 11টার সময় লাইট বন্ধ করে ওই এপিসোডটা চালাই। আমার ফ্রেন্ড এক্সপেরিয়েন্স করে যে মানে ওই দিন এপিসোডটা মোবাইলে বন্ধ করতে লাইট জ্বালাতে পারি নাই, সো স্টিল হয়ে গিয়েছিল তারা। এবং তারপর থেকে ও আমার রুমে আসে না, অর্থাৎ সেও স্থির হয়ে গিয়েছিল, ওই সময়টায় নড়াচড়া করতে পারছিল না। তো এই ওই মেয়েটা, আমার প্রশ্ন হচ্ছে ওই মেয়েটা কে ছিল, ওর মুখটা দেখতে পাইনি কেন জানি। ওই এপিসোডটা শুনলেই কেন ওটা দেখি, ফিউচারে কোনো ক্ষতি করবে কিনা জানি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এইটা খুব অদ্ভুত লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। তো আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা রেডিও ভর্তি সবার সাথে শেয়ার করতে চাই। আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু কাজের ব্যস্ততার কারণে হয়তো শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমার নাম রেজন হোসেন রাজ, আমি ইতালিতে থাকি। তো সরাসরি ঘটনায় চলে যাই। আমি এটা 2016 সালের জানুয়ারির দিক দিয়ে আমি একটি আমাদের ব্যবসায়ের কাজে আমি জার্মানিতে গিয়েছিলাম। তো 1 সপ্তাহ থাকার পর একদিন বিকালে ফিরে আসি ইতালিতে। যেদিন ফিরে আসি সেদিন সন্ধ্যায় আমার এক কাজিনের হলুদ সন্ধ্যা ছিল। তো আমি বাসায় এসে দেখি আমার আব্বু আম্মু সবাই রেডি হয়ে গেছে। তো তখন তাদের নিয়ে আমি সেই আমার কাজিনের বাসায় গেলাম। কাজিনের বাসায় গিয়ে অনেক মজা করলাম। তো একটা সময় রাত 10টা-11টা বেজে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে আঙ্কেল আন্টিকে বললাম যে আচ্ছা আমি এখন চলে যাই, আব্বু আম্মু থাকুক, আমি কালকে সকালে এসে তাদেরকে নিয়ে যাব। তো সবাই বললো না, আজকে রাতটা তুমি থেকে যাও। আমি বললাম না, আমি এমনিতে অনেক টায়ার্ড, আমি অনেক জার্নি করে এসেছি, তো আমি চলে যাই, কালকে সকালে চলে আসবো। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি। তো 5-10 মিনিট যাওয়ার পর হঠাৎ করে দেখি আমার গাড়ির সামনে কোথা থেকে যেন একটি বিড়াল এসে পড়লো। তো আমি তাড়াতাড়ি করে গাড়িটা ব্রেক করলাম, ব্রেক করে নেমে দেখার চেষ্টা করলাম আসলে কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি নেমে দেখি সেখানে কিছুই নেই। তো আমি ভাবলাম হয়তো আমি টায়ার্ড, একটা জার্নি করেছি, সো অত মাথা না ঘামিয়ে আমি আবার গাড়িতে উঠলাম। গাড়ি উঠে আবার গাড়ি চালাচ্ছি। তো একটা সময় খেয়াল করি যে আমার পিছনের সিটে বসে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো একটা সময় খুব গরম অনুভূত হলো আমার কাছে। তো গরম অনুভূতি আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখি, দেখার চেষ্টা করলাম যে পিছনে কেউ আসে কিনা। তো দেখি যে কেউ নেই। তখন ভাবলাম হয়তো আমার হ্যালোসিলেশন হচ্ছে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমালেই সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমি বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হলাম। তো দেন ঘুমানোর জন্য বিছানায় গেলাম। তো হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। তো ঘুমানোর 5 থেকে 10 মিনিট পরে
অনেক জোরে একটা শব্দ আমার ঘুমটা ভেঙে গেল। তো শব্দটা এরকম ছিল যে জোরে দরজা যদি কেউ লাগিয়ে দেয় সেরকম। তো আমি জাস্ট চেক আউট করার জন্য ঘুম থেকে উঠে আমি দেখলাম যে কি সমস্যাটা কি। তো বেরিয়ে দেখি আমার বাথরুমের লাইট জ্বলছে। তো আমি একটা সময় চিন্তা করলাম লাইট জ্বলছে অথচ আমি তো লাইট বন্ধ করে তারপর ঘুমাতে আসছি। আবার পর মুহূর্তে ভাবলাম হয়তো বা তাড়াহুড়ার কারণে লাইট অফ করে নেই। তো আমি আবার লাইট অফ করে আমার রুমে চলে আসলাম। তো চলে আসার পর ঘুমানোর জন্য আবার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে 3 থেকে 4 মিনিট পর আমি একটা স্মেল পেলাম। সেটা হচ্ছে কিরকম আপনাকে বলি, ইলিশ মাছ ভাজলে যেরকম একটা ঘ্রাণ আসে ঠিক সেরকম। তো আমি ভাবলাম যে এত রাতে কে ইলিশ মাছ ভাজতেছে। তো আপনাকে একটা কথা বলে রাখি রাসেল ভাই, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেটা হচ্ছে 2 তলা, 4টা ফ্ল্যাট। উপরে 2টা ফ্ল্যাটে ইটালিয়ান থাকে, আর আরেকটা ফ্ল্যাটে আমরা, আরেকটা ফ্ল্যাটে এক ফ্যামিলি থাকে, পাকিস্তানের এক ফ্যামিলি। তো ওরা স্বাভাবিকভাবেই মাছটা একটু কম খায়। তো আমি জাস্ট ভাবতেছিলাম যে কি সমস্যা, কি এত স্মেল। তো পরে নোটিস করলাম যে না, আমাদের যে কিচেন রুম সেখান থেকেই আপনার স্মেলটা আসতেছে। তো আমি ভাবলাম বাসায় কেউ নেই, আমি একা। ও আরেকটা কথা বলে রাখি আসল ভাই, আমি যেই আঙ্কেল আন্টির বাসায় গিয়েছিলাম তাদের ছেলের অনুষ্ঠানে, তো সেখানে আমি এই ইলিশ মাছ দিয়ে খাবার খেয়েছিলাম, ডিনার করেছিলাম। তো ইলিশ মাছটা আমার খুব প্রিয়। তো হয়তোবা তখন ভাবতেছিলাম যে না, আমি ইলিশ মাছ খেয়েছি সেই জন্য হয়তোবা এরকম আমার কাছে লাগতেছে। কিন্তু না, দেখি আস্তে আস্তে স্মেলটা কিরকম যেন তীব্র হয়ে উঠছে। তো আমি দেখার জন্য উঠতেছি। তখন বলে রাখি জানুয়ারিতে আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো সেখানে প্রচন্ড শীত থাকে। তো অটোমেটিকলি আমি ওই জিনিস চিন্তা করে আমি ঘামতেছিলাম। তো একটা সময় আস্তে আস্তে আমাদের বাসার যে কিচেন রুম সেখানে গিয়ে দেখি কিচেনের লাইট অন। তো আমি ভাবলাম কিচেনের লাইট অন, দরজাটা হালকা একটু আপনার বন্ধ করা ছিল। তো হঠাৎ করে মানে আমি যে এরকম একটা সিচুয়েশনে পড়বো আমি কখনো চিন্তা করি না। ইনফ্যাক্ট আমি কেন, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না যে এই জিনিসটা দেখা। তো আমি যেটা দেখলাম যে আমাদের কিচেনের যে টেবিলটা ছিল, তো আমার দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ করে কে যেন বসে আছে এবং কিছু একটা খাইতেছে। তো আমি ভাবলাম কে বা কি। তো আমি হঠাৎ করে বললাম এই কে। তো যেটা আমি দেখলাম রাসেল ভাই, দেখলাম আমার দিকে ঘুরলো। তো একদম ঠিক আমি ওখানে বসা। তো তার হাতে আপনার বড় একটা ইলিশ মাছ ভাজা, সে খাইতেছে। এই জিনিসটা দেখার পর আমি কি করব মানে আমি বুঝতে পারতেছিলাম না। আমাকেই আমি দেখতেছি। ইনফ্যাক্ট এখন বলতেছি আমার, আপনি বুঝতে পারতেছেন যে আমি কতটা নার্ভাস। তো আমি ওই জিনিসটা দেখার পরে মানে কি করব আমি ভাবতে পারতেছিলাম না। তো হঠাৎ করে সে আমার দিকে একটু মুস্কি হেসে, মানে ওই আমি আমার দিকে মুস্কি হেসে বলতেছে খাবি। এই জিনিসটা শোনার পর আসল ভাই আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, ওখানে আমি সেন্সলেস হয়ে যাই। তো পরের দিন যখন আমার সেন্স ফিরে আসে তখন আমি দেখি যে আমার বিছানায় আমি শোয়া, আব্বু আম্মু তারপর আমার যে আঙ্কেল আন্টি ছিল তারা অনুষ্ঠান ফেলে এখানে চলে আসছে। ডাক্তার ছিল, তো অনেক ঠান্ডার কারণে আমার অনেক একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য 2 দিন হসপিটালও ছিলাম আমি। তো যখন হসপিটাল থেকে ফিরে আসি তো হঠাৎ একদিন ঘুমাইতেছি রাত্রের বেলা। তো হঠাৎ কি জন্য ওই স্বপ্নটা, ওই জিনিসটা আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি। তো হঠাৎ করে একদিন ঘুম ভেঙে গেছে, তো দেখি পায়ের সামনে কেউ একজন দাঁড়ানো, তার চেহারাটা সম্পূর্ণভাবে দেখা যেতেছিল না। তো হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করতেছে কিরে কি খবর। এই জিনিসটা শোনার পর আমি আরো অবাক হয়ে গেলাম, আর এতটাই নার্ভাস হয়ে গেছি যে চিৎকার করবো, সেই আমার গলা দিয়ে সেই সাউন্ডটা বের হইতেছিল না। তো হঠাৎ করে কি জন্য যেন আমার আম্মু চলে আসলো। ও আর হ্যাঁ রাসেল ভাই, একটা কথা বলতে আমি ভুলে গেছি, যখন আমার জ্ঞান ফিরেছিল ওই দিন, তো হঠাৎ করে আমার আম্মুর কাছ থেকে আমি শুনেছিলাম যে আমি যখন অজ্ঞান হয়েছিলাম তারা এসে দেখে আমার হাতে নাকি একটা ইলিশ মাছ ছিল, যে ইলিশ মাছটা আমি ওই আমাকেই খেতে দেখেছি, যে অবস্থাটা আমি দেখছি। তো মাঝে মাঝে এখনো আমি দেখি রাসেল ভাই, সে আমার সামনে দাঁড়িয়ে আছে, বা কিন্তু চেহারাটা ঠিক মতো আমি দেখতে পারি না। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। আমার কাছে আরো 2-3টা আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে। ইনশাল্লাহ আমি যদি কখনো দেশে আসি অবশ্যই আমি আপনাদের স্টেশনে এসে ঘটনাগুলো শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন রাসেল ভাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একটা ফোন নিব এবং দেখি যে ফোনে যিনি ছিলেন তিনি এখন আছেন কিনা, তার সাথে আমরা একটু কথা বলবো। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমি প্রথমে একটু সবাইকে জানিয়ে দিই আপনার পরিচয়টা। আপনার নাম তো বলা যাবে না তাই না? হ্যাঁ ভাই।
আচ্ছা, আপনি তাহলে একটু বলতে পারবেন যে আপনি কোথা থেকে বলছেন? এটা কি বলা সম্ভব না? এটাও বলা সম্ভব না। হ্যাঁ আমি খিলগাঁও থেকে বলছিলাম। ওকে, সো আপনার একটা পরিচয় আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এই যে ব্ল্যাক ম্যাজিক করেন, এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে জীবনে কখনো কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? সত্যি কথা বলতে গেলে ব্ল্যাক ম্যাজিক সবার প্রথমে যে মুসলমান ধর্ম ছাড়াও পৃথিবীতে অনেকগুলো 11টার মতো ধর্ম আছে যারা ব্ল্যাক ম্যাজিককে নিষিদ্ধ করে বা তারা ব্ল্যাক ম্যাজিকের সাতানিজমকে সাপোর্ট করে না। ওখানে ব্ল্যাক ম্যাজিক দ্বারা বেসিক্যালি বলতে গেলে অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি আমার দ্বারা হয়েছিল আমি বিশ্বাস করি, কারণ আমি জানি আমি ক্ষতিগুলো যখন ছিল তখন ক্ষতিগুলো তারপরেও কেন করে গেছেন? তারপরে কেন করে গেছেন জিনিসটা? কন্টিনিউ কেন করে গেছেন? কন্টিনিউ করার ফার্স্ট কারণ ছিল যখন আমি ব্ল্যাক ম্যাজিক শুরু করে আসতে গেল 4 বছর আগে, যখন আমি ক্লাস 9-এ পড়তাম। তো 9-এ পড়ার সময় আমি ইন্টারনেট থেকে একটা ওয়েবসাইটে যাই, আমি ওয়েবসাইটের নাম বলতেছিলাম, ওয়েবসাইটটা এখনো বর্তমানে আছে। তো এই ওয়েবসাইটের একটা লিঙ্ক ছিল, এই লিঙ্কে ওরা বিভিন্ন রকম নিউজ ফিড শো করতো, এবং তখনকার সময় দেখা যাচ্ছে যে গুগল অনেকগুলো লিঙ্ক দিত এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে ঢোকার পরে ম্যাজিকের অনেকগুলো স্টেপ ছিল, যেমন সেটা হচ্ছে প্রচলন সাতানিজম। আমরা জানি বেসিক্যালি অনেক মানুষরা বিলিভ করে যে ব্ল্যাক ম্যাজিক এখন অনেক ধর্মের সাথে অ্যাটিটিউড করা হয়। তো তখন থেকে ভাই ওগুলো প্র্যাকটিস করতে আমি কখন যে এই রিলিজনের সাথে পরিচয় হয়ে গেছিলাম আমি নিজেটা বলতে পারতাম না। তো একটা সময় আমি ফিল করলাম, যেমন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফ্যামিলিতে আজ 7 বছর হয়ে গেছে, আমার ফ্যামিলিতে কোনো আমার রিলেটিভ আফটার আমার বাসায় আসতে পারে না, কারণ আমার ফ্যামিলি আমি যখন এই লাইনে ঢুকছিলাম আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার পাশাপাশি কনজারভেটিভ সকল বন্ধু বান্ধব, আমার আত্মীয়স্বজন সবাই আমার এই জিনিসটা কোনোভাবে মেনে নেয়নি। তারপরেও আপনি করে গেছেন, তারপরে একটা মোহ আছে, এটার মধ্যে একটা টান আছে যেটা আপনি মানে তখন হ্যাঁ এটার মধ্যে এটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের ধর্মে শয়তান আল্লাহকে অনেক ক্ষমতা আছে, আমরা সবাই বিশ্বাস করি, প্রত্যেকটা ধর্মে বিশ্বাস করি শয়তান হচ্ছে একটা পাওয়ার আছে, যেটা হচ্ছে ঈশ্বরের একটা ডার্ক পাওয়ার। আর ব্ল্যাক ম্যাজিক এটা বিশ্বাস করে যে শয়তানের পাওয়ার থেকেই শয়তানিক ফল। সেটা ঠিক আছে, কিন্তু আমি খুব সহজে একটা কোশ্চেন করেছি, আপনি কেন এটা করেছেন? আমি সেই কোশ্চেনটা করছি আপনাকে। আমার এটা ছিল ভাই অনেক মানুষের একটা ভুল থাকে যে বয়সন্ধিকালে অনেকগুলো ভুল থাকে, যার ভাই সত্যি কথা বলতে যে অনেক হয়তো স্মোকিং করে, অনেকে হয়তো নেশাগ্রস্ত হয়। তো আসলে আমার যদি আমি বলবো আমার ফার্স্ট টাইম আসলে ভুল থাকে তাহলে আসলে এইটাই আমি মানে আপনি যে ক্ষতি যে করেছেন মানুষের, কি ধরনের ক্ষতি হয়েছে? এটা হচ্ছে আমি যদি বলবো আসলে আমি অনেক মানুষ অনেক রেডিও শুনতেছি আমি জানি, তারপর আমি সবার উদ্দেশ্য করে বলতেছি যে ব্ল্যাক ম্যাজিক যে ক্ষতিগুলো তো আমি ম্যাক্সিমাম বলবো যেগুলো বুঝতে আগে পর্যন্ত আমি সেগুলো বলতেছি, কারণ এই একই কজগুলো আমি দেখতাম আমি যখন ব্ল্যাক ম্যাজিক করতাম ম্যাক্সিমাম মানুষজন ম্যাক্সিমাম আত্মীয় আমার কাছে একটা কারণে আসলো, সেটা হচ্ছে রিলেশন। রিলেশনের কারণে, তাছাড়া রিলেশন ছাড়া পারিবারিক কিছু প্রবলেম ছিল বা কারো প্রকার শত্রুতা ছিল, যেটা দেখা যাচ্ছে যে বাস্তবিক লাইফে ডিফিকাল্ট এই শত্রুর মোকাবেলা করা সম্ভব ছিল না, বাট ব্ল্যাক ম্যাজিক ইজ পসিবল। আচ্ছা, ভাঙার জন্য হয়। তবে আপনি এই ভুলটা করেছেন? হ্যাঁ আমাদের এগুলো হচ্ছে, কারণ আমি এই ধর্মে ছিলাম যেহেতু সেটা আমি জানি না সবাই ব্ল্যাক ম্যাজিক দ্বারা এই ভুলগুলো অবশ্যই হয়। এবং আর একটা সবচেয়ে বড় ভুল যেটা হতো সেটা হচ্ছে শত্রুপক্ষের অপসাইডের বিপরীতে নেওয়া। আচ্ছা, শত্রুদের ক্ষতি করা, যেটা আমরা জানি এটা ম্যাক্সিমাম হতো, কারণ দেখা যাচ্ছে আমার কাছে অনেক আগে কিন্তু আমি করতাম ম্যাক্সিমাম ফোন করা আমার কাছে, এবং তারা হচ্ছে গ্রামের মানুষজন, গ্রামের খুব প্রভাবশালী, আমি নাম বলতেছি না তাদের, কারণ রেডিও সবাই শুনতেছে। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাদের প্রবলেম হচ্ছে একটা সময় তারা লজিক্যাল ছিল, তাদের প্রবলেমটা হচ্ছে শত্রুপক্ষের ক্ষতি করা। ম্যাক্সিমাম সময় দেখতাম যে এদের একটা হচ্ছে শত্রুপক্ষের ক্ষতি করা হয়। অনিষ্ট চাওয়া বা অন্য খারাপ চাওয়া, এই দুইটা কারণে এই ম্যাক্সিমাম পিপলগুলো আমাকে ফোন দিত। দুইটা কাজ দিত, শত্রুপক্ষ হয়তো কারো বড় ভাই, হয়তো কারো রিলেটিভ, হয়তো কোনো রিলেটিভ অবস্থা, ইভেন হয়তো কাউকে জিনিস ধরতে, হয়তো কাউকে স্পেশাল কোনো কন্টেন্ট হাউস ছিল, হয়তো কোনো হাউসের মধ্যে তারাই অন্য কাউকে দ্বারা। আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিক আমি হয়তো অনেক আমি আপনাকে বলতেছি যে সবাইকে বলতেছি যে আমি করি, আমার এই সাহসটা থাকার কারণে আমার কাছে অনেক সবার সাথে শেয়ার করছি, কারণ এটা আসলে আমার একটা ভুল শুধরানোর জন্য আজকে প্ল্যাটফর্মে আসা। শুধরানোর জন্য আপনি এই যে আমাকে একটু আগে বলছিলেন যে আপনি চান যে মানুষগুলোর ক্ষতি হয়েছে সেই মানুষগুলোর কাছে ক্ষমা চাইতে, এবং আপনি অবশ্যই আসতে পারি, কারণ এই মানুষগুলো আমি তখন আমাদের আসলে আমি বলবো আমার বয়স সঙ্গে সবচেয়ে বড় ভুল, এবং আসলে আমি এটাও বলবো যে সাহসের মানুষ, কারণ আসলে এই জিনিসগুলোর মুখোমুখি হওয়া দুটেজন টিম বা দুটেজন পরিবার জানে যে এই জিনিসগুলো মুখোমুখি কতটা কঠিন। কিন্তু আসলে এখন মানুষকে যদি এটাকে কোনো ধর্ম হিসেবে অ্যাকসেপ্ট করে তাহলে অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠানের সবচেয়ে বড় ভুল। না, আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি তো এখন তো এটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এখন আপনার মানে কেউ যদি শখের বসেও এই জিনিসটা করতে চায়, তার জন্য আপনার সাজেশন কি? ভাই এটা মেনলি কি শখের বসে কেউ করতে চায় না, এটা তারাই করতে চায়। ভেরি গুড, ভেরি গুড।
এটা আসলে একদম তারাই করতে চায় যাদের একটু পারিপার্শ্বিক আক্রমণ বা যাদের একটু হিংসা বিদ্বেষ বেশি থাকে। কারণ অনেক সময় যাদের আপনি বলছেন যে এদের মধ্যে মানসিক সমস্যাও থাকে অনেক ধরনের। হ্যাঁ, যেমন আসলে আমার নিজের মধ্যে কিন্তু মানুষের সমস্যা ছিল, যার কারণে আমি এই দলের নাম লেখানো আমার উদ্দেশ্য আসলে ভাই। তো এই জন্য আসলে আমার মেন প্রবলেম হচ্ছে আসলে আমি ওই একটা ভুল করার কারণে আজও আসলে আমি তার আপনার নিজের কখনো ক্ষতি হয়েছে এই ব্ল্যাক ম্যাজিক? আমার নিজের অনেকবার যখন ব্ল্যাক ম্যাজিক আমি সিমটম দিই, যেহেতু অনেকের থাকে। এটার প্রথম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যখন করতে হয় আপনার সবার ফার্স্টে আপনার একটা ঘর থাকতে হবে, যে ঘরটা হতে হবে একদম সম্পূর্ণ খালি। আমি প্রসেসে যেতে চাই না এখন, মানে যেহেতু ফোনে অনেকেই কথা বুঝতে সমস্যা হচ্ছে, আপনি শুধু বলেন যে আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা। হ্যাঁ, আসলে আমার ক্ষতি হওয়ার কারণে আসলে আমি একটা কথা বলবো যে আমি আমার ফ্রেন্ডের একটা ব্যাপারটি নিয়ে গেছিলাম। আমার যে ফ্রেন্ড ছিল ওরা মানে আমাকে বলছিল যে ওরা ভর্তি দেখতে চায়, ওরা বিশ করে না ব্ল্যাক ম্যাজিক খেয়েছি। তো আমার একটা পার্সোনাল হিংসা বিদ্বেষের কারণে ওই রাস্তা আমি সারা জীবন একটা মানে ভয়ঙ্কর কিছু ওই রাখি হয় আমাদের সবার সাথে, আমাদের ফ্রেন্ডের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ঘটনায় চলে যাই। 2012 সাল এন্ড অফ নভেম্বরে মালয়েশিয়াতে আমি তখন প্রথম আসি, এবং তাই এই দেশের রাস্তাঘাট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই আমার। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। নভেম্বরের 2012-এর কোনো এক দিন ক্লাস শেষ করে বেশ রাত হয়, which is around 9:30 PM। আমি ক্লাস শেষ করে বের হই এবং আমাকে কোনো কাজের জন্য বাসায় না গিয়ে একটু অন্য জায়গায় যেতে হয়। আমি লোকেশন ম্যাপ দেখিয়ে ট্যাক্সি খুঁজতে থাকি, কিন্তু কোনো ট্যাক্সি ওইখানে যেতে রাজি হয় না। ম্যাপের লোকেশন দেখার পরই তারা কেমন যেন একটা ভয় পেয়ে যায়। ট্যাক্সি অন্যে রাজি হয় যেতে। আমি আমি কিছু না বলে তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে পড়ি। তখন বেশ রাত। ট্যাক্সিটার পেছনের সিটের ড্রাইভারের ফেসটা খুব ভালো দেখা যাচ্ছিল না, বাট তার কথা আর অ্যাকসেন্ট শুনে বুঝতে পারলাম যে তিনি চাইনিজ, এবং চাইনিজ। অ্যান্ড আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই লোকেশনে কেউ আসতে চাচ্ছিল না, অ্যান্ড সবাই শুনে কেমন একটু ভয় পাচ্ছিল, কারণটা কি, ডু ইউ নো? ট্যাক্সি ড্রাইভার বেশ ভারী গলায় আমাকে বলল, ইয়েস আই নো, দেয়ার ইজ এ হন্টেড প্লেস ওভার দেয়ার। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওই হন্টেড প্লেস সম্পর্কে জানাতে। ট্যাক্সি ড্রাইভার আমাকে বলল যে এই ওয়েতে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে, যেটা পরিত্যক্ত একটা জায়গা রয়েছে, একটা কমপ্লেক্স রয়েছে যেটা 90s এর কোনো এক সময়ে কোলাপসড হয়ে যায়। অ্যান্ড ওই ট্র্যাজেডিতে অ্যাপার্টমেন্টের অনেক মানুষ ভেতরে চাপা পড়ে মারা যায়। তো ট্যাক্সি ড্রাইভার যিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন তিনিও এইদিকে এই ওয়ে দিয়ে তার ট্যাক্সি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটা মহিলা রাস্তায় তার ট্যাক্সিতে উঠে বসে এবং বলে যে অ্যাপার্টমেন্টের কথা। ড্রাইভার সেই মহিলাকে জিজ্ঞেস করে যে ওই অ্যাপার্টমেন্টটা অ্যাবান্ডেন্ট, ওইখানে কেন? মহিলাটা তখন কোনো রিপ্লাই দেয় না, জাস্ট বলে যে কাজ আছে। দেন সেখানে পৌঁছানোর পর মহিলাটা ড্রাইভারকে বলে, আপনি একটু দাঁড়ান, আমি উপর থেকে আসছি। এই বলে সে ভেতরে চলে যায়। ট্যাক্সি ড্রাইভার তাকে বলেন, বি কেয়ারফুল ম্যাম, দিস প্লেস ইজ হন্টেড। এবং মহিলাটি তার দিকে তাকিয়ে হেসে জাস্ট বলে, হোয়াট এভার হ্যাপেন্স, ডোন্ট কাম ইন, অর্থাৎ যাই ঘটুক না কেন ভেতরে এসো না, এটা বলেই সে ভেতরে চলে যায়। অনেকক্ষণ সে নেমে আসে না। সো ড্রাইভার ভেতরে যায়। গিয়ে ড্রাইভার দেখতে পায় যে ভেতরে একটা মহিলা এক হাত নিয়ে সেই হাত ভেঙে পুরো ফ্লোরের ভেতরে কিছু একটা খুঁজছে, এবং মানে হাতটা ভেঙে মানে হাতটা একটু হামাগুড়ি দেওয়ার মতো করে মনে হয়। ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারলেন যে এটা তার ট্যাক্সির সেই মহিলা, কারণ ড্রেসটা সেম। এরপর ড্রাইভার তার দিকে যেতেই মহিলাটা চিৎকার করে বলে, আই টোল্ড ইউ টু স্টে ডাউন দেয়ার। অ্যান্ড মহিলাটা তার ফেসটার দিকে তাকে যেতেই মহিলা চিৎকার করে বলে যে আমি তোমাকে নিচে থাকতে বলছিলাম, এবং দেখে যে ড্রাইভারটা খুব এবং তার ফেসের দিকে তাকাতে ড্রাইভার খুব ভয় পেয়ে যান, কারণ ফেসটা ছিল লাইক কোনো পাথরে পিষে যাওয়া, চোখ খুলে বের হয়ে যাওয়া, গালের একদিক নেই, এবং সেই ওই ভাঙা ফ্লোরটার এক হাত যেন খুঁজছে। এই পর্যন্ত বলে ট্যাক্সি ড্রাইভার থেমে যান। আমি আজ কই, এরপর উনি আমাকে রিপ্লাই দেন না, এবং উনি ট্যাক্সি থামিয়ে দেন, দিয়ে আমাকে বলেন, আমি আর সামনে যেতে পারবো না,
আমি কারণ জানতে চাইলেও সে কিছু না বলে চলে যেতে চায় এবং বলে যে যেতে পারবো না, বাট আপনি নেমে যান, ওই সামনে আপনার লোকেশন, হেঁটে হেঁটে যেতে পারবেন। আমি ট্যাক্সি থেকে নেমে ফ্রন্ট ডোর দিয়ে মাথা ঢুকিয়ে আস্ক করি যে বাট আপনার ঘটনাটা তারপর কি হলো এন্ড ভাড়াটা কত হলো। বলে রাখা ভালো যে এবার আমি ড্রাইভারের ফেসটা দেখতে পাই। লোকের চোখটা এত বড় ছিল, এত অস্বাভাবিক বড় ছিল যে এখনই বের হয়ে আসবে মনে হচ্ছিল, এবং আমি যদিও ভেবে নেই যে হতেই পারে। যাই হোক, সে আমাকে বলল আই হ্যাভ ডাইড ইন দেয়ার বিকজ অফ একটা মেজর হার্ট অ্যাটাকের জন্য। তিনি তাই বললেন যে আমি সেখানে মারা গিয়েছি। আমি এটা শুনে আকাশ থেকে পড়ি, বলি যে এটা ফানি ছিল রাইট। সে আমাকে বলে না, বাট আমি ট্যাক্সির মিটার দিকে তাকাতে মিটারের কোনো বিল ওঠেনি। দৌড়ে মাথা বের করে লোকেশনটা দেখি আমি, এবং দেখি যে একটা কলাপস অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে আমি, এবং মুহূর্তেই ট্যাক্সিটা আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আমি এবার খুব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে ওখানেই বসে পড়ি। কয়েকজন নাইট গার্ড দূর থেকে আমাকে দেখে দৌড়ে এসে আমাকে উঠায় এবং বলে আপনিও ওই ট্যাক্সিতে উঠেছিলেন নাকি। আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি ব্যাপারটা এখানে আরো হয়েছে। যাই হোক, আমি তাদের হেল্পে সেখান থেকে পাবলিক ট্রেনে করে বাসায় ফিরি। তখন ট্যাক্সিটা এগেইন উঠে আমার জন্য ট্যাক্সিটা আমার জন্য ভীতি করছিল। ঘটনাটা এখানে শেষ হলে খুবই ভালো হতো, কিন্তু তা হলো না। আমি বাসায় এসে কাউকে বলি না যে এই ব্যাপারে কিছু একটা হয়েছে। দুদিন পর আমি আমার দুজন ফ্রেন্ডের সাথে ইউনিভার্সিটিতে এটা শেয়ার করি। আর আমার ফ্রেন্ড দুজনই, একজন মালয়েশিয়ান, নাম ফারহান হাজমার, এবং সে আমাকে বলে ইয়েস এমন অ্যাপার্টমেন্ট আছে, বাট ওটা অনেক দিন ধরে অ্যাবান্ডেন্ট। সো বলে রাখা ভালো যে ফারহান প্যারানরমাল থিংস নিয়ে অনেক এক্সাইটেড, অ্যান্ড সে আমার ঘটনাটা শুনে আফসোস করে যে তার লাইফে কেন এমন কিছু হয় না। যাই হোক, সে প্ল্যান করে যে ওই ওয়েতে সে ওই ট্যাক্সি নিবে, এবং প্ল্যান করে পরপর কয়েকবার রাতে সে সেখানে ট্যাক্সিতে ওঠে, বাট সে ওই ট্যাক্সিটা পায় না। এরপর বেশ কয়েকদিন ফারহানের সাথে দেখা হয় না, কিন্তু একদিন রাতে আমি দেখি যে ফারহান আমাকে বলছে যে তার লাশ, ফারহান আমাকে বলছে যে তার লাশটা ওই অ্যাপার্টমেন্টের ভেতরে আছে। সেটা স্বপ্নের মধ্যে আমি দেখছি। এই নাইট মেয়ার দেখে আমি পরদিন খুব ভয় পেয়ে ফারহানকে ফোন দিয়ে দেখি ফোনটা বন্ধ। ওর বাসায় খোঁজ নিয়ে যেতে পারি এবং দেখি যে 2 দিন ধরে ওর বাসায় ওকে নাকি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি চলছে। বলে রাখা ভালো যে তখন আমাদের ইউনিভার্সিটিতে কয়েকদিনের জন্য বন্ধ ছিল, তাই আমরা কেউ ব্যাপারটা জানতাম না যে সে মিসিং। এরপর আমি সাহস করে কয়েক ফ্রেন্ডের সাথে ওই অ্যাপার্টমেন্টে যাই, এবং দিনের বেলা যাই, এবং গিয়ে ভেতরে আমরা খুব বেশি শকড হয়ে দাঁড়িয়ে থাকি, কারণ ভেতরে আমরা ফারহানের লাশ দেখতে পাই। ওর ওর চোখগুলো যেন বের হয়ে আসছে, যেটা দেখে আমার মনে পড়ে যায় যে সেই ড্রাইভারের কথা, যে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখে হার্ট অ্যাটাক করেছিল। ঠিক তেমনটাই আমার ফ্রেন্ড ফারহানেরও হয়। আমি ফারহানের ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে ফারহান কয়েকদিন ধরেই প্যারানরমাল জিনিস নিয়ে খুব ঘাটাঘাটি করছিল, এবং ফারহান মেবি সেই ট্যাক্সিতে উঠেছিল, মেবি সেই মহিলাকে দেখেছিল, জানি না কি দেখেছিল ফারহান, বাট এটা জানি যে কখনো কিছু রিয়েল লাইফ ইনসিডেন্ট শুধু মাত্র স্টোরি হলেই ভালো হতো হয়তো। অনেকেই ভাবেন যে লাইফে কিছু প্যারানরমাল কিছু হোক, কিছু একটা দেখি, বাট সেই ইচ্ছাটাই এমন পরিণতি ডেকে আনতে পারে। এবং ডক্টর পরে এনশিওর করে যে ফারহানের ডেথ হার্ট অ্যাটাকেই হয়েছিল। আমি একটু রিসার্চ করে জানতে পারি যে ফারহান ওই ট্যাক্সিতে ওই অ্যাপার্টমেন্টে অনলি ভিকটিম নয়, এখন পর্যন্ত আরো বেশ কিছু মানুষ ওখানে মারা গেছে, এবং অ্যাপার্টমেন্টটা এখনো পড়ে আছে ওভাবেই অবহেলায়। বাট কখনো ওয়ার্কাররা ওখানে কাজ করতে কোন ডেভেলপার ওই প্লেসে নিউ অ্যাপার্টমেন্ট বানাতে সে রাজি হয় না। এবং ফারহানের ডেটটা মেবি 9th or 10th ডিসেম্বর, আজকে এইটা হচ্ছে হয়তো মৃত্যুবার্ষিকী। এটা হয়েছিল অ্যাকর্ডিং টু অটোপসি রিপোর্ট। এবং যাই হোক, এই ছিল আমার ঘটনা। নাম ফারহান হাজমার, এবং সে আমাকে বলে ইয়েস এমন অ্যাপার্টমেন্ট আছে, বাট ওটা অনেক দিন ধরে অ্যাবান্ডেন্ট।
সো বলে রাখা ভালো যে ফারহান প্যারানরমাল থিংস নিয়ে অনেক এক্সাইটেড অ্যান্ড সে আমার ঘটনাটা শুনে আফসোস করে যে তার লাইফে কেন এমন কিছু হয় না। যাই হোক, সে প্ল্যান করে যে ওই ওয়েতে সে ওই ট্যাক্সি নিবে এবং প্ল্যান করে পরপর কয়েকবার রাতে সে সেখানে ট্যাক্সিতে ওঠে, বাট সে ওই ট্যাক্সিটা পায় না। এরপর বেশ কয়েকদিন ফারহানের সাথে দেখা হয় না, কিন্তু একদিন রাতে আমি দেখি যে ফারহান আমাকে বলছে যে তার লাশ, ফারহান আমাকে বলছে যে তার লাশটা ওই অ্যাপার্টমেন্টের ভেতরে আছে। সেটা স্বপ্নের মধ্যে আমি দেখছি। এই নাইট মেয়ার দেখে আমি পরদিন খুব ভয় পেয়ে ফারহানকে ফোন দিয়ে দেখি ফোনটা বন্ধ। ওর বাসায় খোঁজ নিয়ে যেতে পারি এবং দেখি যে 2 দিন ধরে ওর বাসায় ও নাকি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি চলছে। বলে রাখা ভালো যে তখন আমাদের ইউনিভার্সিটিতে কয়েকদিনের জন্য বন্ধ ছিল, তাই আমরা কেউ ব্যাপারটা জানতাম না যে সে মিসিং। এরপর আমি সাহস করে কয়েক ফ্রেন্ডের সাথে ওই অ্যাপার্টমেন্টে যাই এবং দিনের বেলা যাই এবং গিয়ে ভেতরে আমরা খুব বেশি শকড হয়ে দাঁড়িয়ে থাকি, কারণ ভেতরে আমরা ফারহানের লাশ দেখতে পাই। ওর ওর চোখগুলো যেন বের হয়ে আসছে, যেটা দেখে আমার মনে পড়ে যায় যে সেই ড্রাইভারের কথা, যে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখে হার্ট অ্যাটাক করেছিল। ঠিক তেমনটাই আমার ফ্রেন্ড ফারহানেরও হয়। আমি ফারহানের ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে ফারহান কয়েকদিন ধরেই প্যারানরমাল জিনিস নিয়ে খুব ঘাটাঘাটি করছিল এবং ফারহান মেবি সেই ট্যাক্সিতে উঠেছিল, মেবি সেই মহিলাকে দেখেছিল, জানি না কি দেখেছিল ফারহান, বাট এটা জানি যে কখনো কিছু রিয়েল লাইফ ইনসিডেন্ট শুধু মাত্র স্টোরি হলেই ভালো হতো হয়তো। অনেকেই ভাবেন যে লাইফে কিছু প্যারানরমাল কিছু হোক, কিছু একটা দেখি, বাট সেই ইচ্ছাটাই এমন পরিণতি ডেকে আনতে পারে। এবং ডক্টর পরে এনশিওর করে যে ফারহানের ডেথ হার্ট অ্যাটাকেই হয়েছিল। আমি একটু রিসার্চ করে জানতে পারি যে ফারহান ওই ট্যাক্সিতে ওই অ্যাপার্টমেন্টের অনলি ভিকটিম নয়, এখন পর্যন্ত আরো বেশ কিছু মানুষ ওখানে মারা গেছে এবং অ্যাপার্টমেন্টটা এখনো পড়ে আছে ওভাবেই অবহেলায়। বাট কখনো ওয়ার্কাররা ওখানে কাজ করতে কোন ডেভেলপার ওই প্লেসে নিউ অ্যাপার্টমেন্ট বানাতে রাজি হয় না এবং ফারহানের ডেটটা মেবি 9th or 10th ডিসেম্বর, আজকে এইটা হচ্ছে হয়তো মৃত্যুবার্ষিকী। এটা হয়েছিল অ্যাকর্ডিং টু অটোপসি রিপোর্ট। এবং যাই হোক, এই ছিল আমার ঘটনা। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের প্রথম যিনি ঘটনা শুনিয়েছিলেন তার কাছে আবার যাচ্ছি দ্বিতীয় ঘটনা শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনার ঘটনা শুরু করবেন তারপর। হাই লিসেনার্স, আমি আতিকুর রহমান, এসেছি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার দ্বিতীয় ঘটনাটি কুমিল্লা জেলারই একটি প্রত্যন্ত গ্রামের ঘটা, দক্ষিণের একটি গ্রাম। আমি গ্রামের নামটি শেয়ার করতে পারছি না। গ্রামটির প্রায় শেষ সীমানা ঘেঁষে একটি পরিবার। বাড়িটির পেছনের দিকেই 3টি বহু পুরানো প্রকাণ্ড বকুল ফুল গাছ, আর সামনেই কয়েকটি ছোট এবং মাঝারি সাইজের বড়ই গাছ ছিল। আর 2 পাশ থেকে ঝোপঝাড় ছিল। ওই গ্রামের বড় ছেলে নুরুল ইসলাম, তাকে নিয়ে ঘটনাটি। নুরুল ইসলাম প্রতিদিনের মতোই তার বাবার সাথে ঘুমাতে যায়। হঠাৎ মাঝরাতে কোনো কিছু মাথায় টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। রাত্রি ছিল জ্যোৎস্নাময় রাত, আর তার মাটির দেয়াল আর টিনের চালার মাঝে যে ফাঁকা অংশ ছিল, সেই অংশ দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে পড়ছিল। মেঝেতে পড়া চাঁদের আলোয় নুরুল ইসলাম স্পষ্ট দেখতে পেল একটি অত্যন্ত বড় কালো বিড়াল মেঝেতে হেঁটে দরজা ভেদ করে বাইরে চলে যাচ্ছে। সে চিৎকার করে তার বাবাকে ডাকে। বাবা দুঃস্বপ্ন ভেবে তাকে ঘুমাতে বলে। এই ঘটনার পরদিন সকালে তার মাথায় ব্যথা অনুভব করতে থাকে। তার মাথা ব্যথা দিন দিন বেড়েই চলল। এভাবে আর কোনো ঘটনা হয়নি, তবে তার মাথা ব্যথা ভালোর কোনো লক্ষণই দেখা দিচ্ছিল না। কিছুদিন পর একদিন জ্যোৎস্নাময় রাতে সে তার বাবার সাথে ঘুমাচ্ছিল। আবারও তার মাথায় কোনো কিছু টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলেই দেখতে পেল যে মোটা সেই একই আকারের কালো বিড়াল ঘরের টিপটি পেয়ে ঠিক বাইরে চলে গেল। এবার সে সব সাহস সঞ্চয় করে তার বাবাকে আর ডাকলো না। দরজা খুলে সে বাইরে দেখতে চাইল বিড়ালটি কোথায় যায়। দরজা খুলে রাসেল ভাই সে যে দৃশ্যটি দেখতে পায়, তার ঘরের উঠোনে দরজার বাইরে প্রায় 20 থেকে 25টি সেম আকারের কালো বিড়াল তার দিকে জল চোখে ভয়ঙ্কর দৃশ্যে তাকিয়ে আছে।
সে রাসেল ভাই চিৎকার করে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় মাটিতে। তার বাবা উঠে তাকে বিছানায় শুয়ে দেয়। এই ঘটনার পর থেকে তার 2 দিন পর তার জ্ঞান ফিরে এবং গায়ে তখন প্রচন্ড জ্বর ছিল। সবাই যখন ঘটনা জানতে চায় যে কি হয়েছিল সেই রাতে, সে কিছুই বলতে পারলো না। তার মুখ শক্ত হয়ে পাকা হয়ে যেত। তার কয়দিন পর তার মাকে সেই ঘটনাটি শেয়ার করে, কিন্তু তার মাথা ব্যথা প্রচন্ড বেড়েই চলল। একদিন নুরুল ইসলাম তার মাকে বলে, মা, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, আমি একদিন চলে যাব, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব। তো একদিন ভর দুপুর বেলা নুরুল ইসলাম তার মাকে বলে যে, আমি খাবার খাবো, আমার জন্য খাবার রেডি করো। মাকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে এসে যখন ওকে ডাকে, কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে তীর থেকে তার রশিতে তার লাশটি ঝুলছে। মা চিৎকার করে সবাইকে ডেকে যখন লাশটি নিচে নামানো হলো, তখন তার গলায় হ্যাঙ্গিং এর যেই মার্কটি থাকে সেটা স্পষ্ট দেখা গেল। তো এখন সবাই ঘটনাটি আসলে কেন সুইসাইড করেছিল সেটা কোনো কারণ খুঁজে পায় না। তো ওকে যখন জানাজার জন্য গ্রামের স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়, তখন হঠাৎ করে একজন অপরিচিত মধ্যবয়সী হুজুর টাইপের লোক এসে তার বাবাকে বলে যে, আপনি নুরুল ইসলামের বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। নুরুল ইসলামের বাবা শুনতে চাইলে সে বলে, আপনার বাসার পিছনে বকুল ফুল গাছ রয়েছে। নুরুল ইসলাম সেই গাছে ফুল কুড়াতে গিয়েছিল কোনো একদিন। সেখানে একটি মেয়ে জিন থাকতো সেই বকুল ফুল গাছে। নুরুল ইসলামকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় এবং তাকে প্রস্তাব জানায়, কিন্তু বারবার এমন প্রস্তাবে নুরুল ইসলাম রাজি হয় না। রাজি হয়নি বলে একদিন তাকে প্রায় সময় ভয় দেখাতো। একদিন ওকে সরাসরি বলে দেয় যে আজ রাতেই ওকে উঠিয়ে নিয়ে যাবে এবং কেউ তা ঠেকাতে পারবে না। এই ঘটনাটি নুরুল ইসলাম মেনে নিতে পারেনি আর সেজন্যই সুইসাইড করেছে। এই ঘটনাটি বলে যখন জানাজার নামাজ হলো, জানাজার নামাজের পর নুরুল ইসলামের বাবা এবং সেখানে উপস্থিত যারা ঘটনাটি শুনেছিল হুজুরের কথা, সবাই হুজুরটিকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না, কেউই তাকে দেখলো না। পরবর্তীতে নুরুল ইসলামের লাশটি দাফন করা হয় গ্রামেরই একটা পুকুর পাড়ে, পাশঝাড়, ওখানে গ্রামের কবরস্থান, সেখানে তাকে দাফন করা হয়। রাসেল ভাই, এই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো এবং তার একটা ঘটনা শুনবো। আপনার সেকেন্ড স্টোরি আমরা শুনি। নাম আর ঠিকানা বলে আমারও আপনার স্টোরিটা বলুন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, শুনি আপনার ঘটনা। এখন আপনাদের সাথে আমি যেই ঘটনাটা শেয়ার করব সেটা আমার কাজিন আকবর রাব্বির সাথে ঘটে যাওয়া তার লাইফের একটা ভয়ানক ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল চিটাগংয়ে। বলে রাখি আসল ভাই, রাবি ভাইয়া তার অফিসিয়াল ট্যুরে অনেক জায়গায় যায়, তো এরকম ভাবে একটা ট্যুর তার ছিল চিটাগংয়ে। তো সেখানে গিয়ে তারা একটা হোটেলে উঠেছিল। তো সে আর তার কলিগ, তার সাথে একটা কলিগ ছিল তার সাথে। তো তারা সারাদিন হোটেলে থেকে রাত্রেবেলা ডিনার করে তারা রুমের মধ্যে তারা বোরিং ফিল করছিল। তো তার কলিগ তাকে বললো যে রাবি ভাই আসেন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। তখন রাত প্রায় 11:30-12টার মতো বাজে। তো তারা দুজন চলে গেল বাইরে, ভালোই বাতাস ছিল। তো হাঁটতে হাঁটতে তারা হোটেল থেকে প্রায় অনেকটা দূরে চলে আসলো রাসেল ভাই। তো হাঁটতে হাঁটতে এমন একটা রোডে চলে আসলো যে রোডের গিয়ে দেখলো তারা যে রোডের পাশে কয়েকটা পরিত্যক্ত গাড়ি রাখা আছে ওখানে। তো আমার কাজিনের যে কলিগ ছিল তার বাসা থেকে ফোন এসেছিল, তো সে ফোনে একটু বিজি ছিল। তো সে ফোনে কথা বলতে বলতে একটু সামনে চলে গেল। আমার ভাই রাব্বি সে ওই পরিত্যক্ত গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে মোবাইল টিপছিল। তো গাড়িগুলোর বর্ণনা একটু দিই। গাড়িগুলো একেবারে পরিত্যক্ত ছিল, জং পড়া, ওই চাকাগুলো পাংচার, মানে একদম পুরোপুরি পরিত্যক্ত গাড়ি যেমন হয় আর কি। তো রাবি ভাই ওখানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে মোবাইল টিপছিল। তো কিছুক্ষণ পর সে একটা সাউন্ড পেল যে ওই গাড়িগুলোর ভিতর থেকে মনে হচ্ছে যে কোন একটা গাড়ির গ্লাসের মধ্যে কেউ যদি জোরে জোরে হাত দিয়ে বাড়ি দেয় যে টাইপের একটা সাউন্ড হবে, তো এই টাইপের একটা সাউন্ড সে পেল। তো রাবি ভাই এই সাউন্ডটা পাওয়ার পর, মানে সাউন্ডটা 4-5 বার হয়েছিল, ধাপ 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 এরকম একটা সাউন্ড আর কি, গ্লাসের মধ্যে দিলে যে ধরনের সাউন্ড হবে আর কি। তো রাবি ভাই পিছনে তাকালো, পিছনে তাকানোর পর কিছুই সে দেখলো না, দেখলো গাড়িগুলো বিভিন্ন ভাবে রাখা আছে এখানে। তো সেম ভাবে 1 থেকে 2 মিনিট পরে একই ধরনের সাউন্ড হলো গাড়িগুলোর ভিতর থেকে। এবার একটু ভয়ানক ব্যাপার ঘটলো, মানে গলার আওয়াজ পাওয়া গেল, মানে মনে হলো যে রাবি ভাই কেউ ডাকলো। তো এটা যখন হলো রাবি ভাই একটু ভয় পেল এবং তার কলিগকে সে ডাক দিল। তার কলিগ তার থেকে ভালো ডিস্টেন্সেই ছিল। তো তার কলিগ মনে করলো যে রাবি ভাই হয়তো বা হোটেলে যাওয়ার জন্য তাকে ডাকছে। তো তার কলিগ ফোনে বিজি ছিল, বললো ভাই আসতেছি এরকম আর কি। তো রাবি ভাই সে নিজেই দেখতে চলে গেল যে কে তাকে ডাক দিল গাড়িগুলোর ভিতর থেকে।
তো সে যখন গাড়িগুলোর ভিতর মানে সামনে গেল, দেখলো প্রত্যেকটা গাড়ির ইয়ে করলো, তো এরকম ভাবে একটা গাড়ির মধ্যে সে দেখলো যে ওই রোডের যে আলোটা ছিল, ওই আলো দিয়ে বোঝা যাচ্ছিল যে ভিতরে কেউ একজন বসে রয়েছে গাড়ির ভিতরে। তো এরকম একটা ইয়েতে রাবি ভাই এটা শিওর করার জন্য মোবাইলটা বের করলো পকেট থেকে, মোবাইলে লাইটটা জ্বালালো। তো লাইটটা জ্বালানোর সাথে সাথে সে গাড়ির মধ্যে লাইটটা মারার সাথে সাথে ভিতরে দেখলো ভিতরে কিছুই নেই। তো রাবি ভাই তখন মানে অবাক হয়ে গেল যে এই মাত্র মনে হলো একটা লোক বসে রয়েছে, এখন ভিতরে কিছুই নেই। তো সে এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য সে গাড়ির গেটটা খুলতে চেষ্টা করলো, মানে অনেক দিনের মানে গেটটা একটু কষ্ট করে খুলতে হলো। যে গেটটা যখন সে খুললো তখন সে তার লাইফের সব থেকে ভয়ানক দৃশ্য দেখলো রাসেল ভাই। সে যখন লাইটটা গাড়ির ভিতরে মারলো সিটের মধ্যে, তখন দেখলো যে একটা মানে বিভৎস চেহারার একটা লোক সেই গাড়ির ভিতরে বসে আছে, আর তার মাথাটা ঘুরে আবির ভাইয়ের দিকে আর কি তাকালো। এটা দেখে আবির ভাই অনেক ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে সে সাথে সাথে ওখান থেকে দৌড়ে রোডের মধ্যে আসে। রোডের মধ্যে এসে তার সাথে ঘটে গেল আরেকটা ঘটনা। এসে দেখলো তার কলিগ সেই রোডের মধ্যে নেই। তো সেটা দেখার পরে তার কলিগকে সে মানে খোঁজা শুরু করলো রোডের ভিতরে। তো 2-3 মিনিট সে মানে রোডের মধ্যে দৌড়ালো, ওই সাইডে গেল, সামনে গেল, কোনো জায়গায় তার কলিগকে পাচ্ছিল না। তো সে আরো ভয় পেয়ে সে হোটেলের দিকে দৌড়ানো শুরু করলো। এমন সময় মহান আল্লাহ পাকের রহমতে তার কলিগ তাকে পিছন থেকে ডাক দিল, রাব্বি ভাই দৌড়াচ্ছেন কেন? তো এটা ডাক দেওয়ার পরে রাব্বি ভাই তখন একটু রাগে মানে রাগান্বিত হয়ে তাকে বললো যে ভাই আপনাকে খুঁজতেছি, আপনি কই? তো সে তার কলিগ তাকে বললো যে আপনাকেও তো আমি খুঁজতেছি, এই 2 মিনিট ধরে তো আপনাকে আমি 4-5 মিনিট হয়ে গেল, তা আপনাকে তো আমি পাচ্ছি না। তখন রাব্বি ভাই বোঝা গেল যে তারা 2-3 মিনিট দুজনকে ওই রোডের মধ্যে দেখতে পাচ্ছিল না। তখন রাব্বি ভাই তার কলিগকে বললো, ভাই এই রোডটা আসলেই খারাপ, এই রোডে আর থাকা যাবে না, চলেন চলে যাই। রাব্বি ভাই তখন রাসেল ভাই রীতিমতো কাঁদছিল। তো সাথে সাথে তখন তার কলিগ তাকে রাব্বি ভাইকে মানে হোটেলে নিয়ে গেল। তারপর রাব্বি ভাই তাকে মানে পুরো ঘটনাটা তার সাথে শেয়ার করলো। উনি অসুস্থ হয়ে গেছিল রাসেল ভাই, তার অফিসের কাজ সে করতে পারেনি, পরবর্তীতে সে ঢাকায় ব্যাক করে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমি অ্যাকচুয়ালি আমার লাইফে করে যাওয়া কিছু ছোট ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন। আমার আসলে ছোটবেলা থেকে মানে একটু প্রবলেম আছে। আমার রাশিগত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, কারণটা ঠিক আমার জানা নেই। বাট যদি আমি যেখানে থাকি সেটা আশেপাশে যদি অলৌকিক কিছু থাকে বা বেতাত্মা কিছু থাকে, সেগুলো আমাকে আসলে ভয় দেখানোর চেষ্টা করে। কোনো ক্ষতি করতে পারে না আলটিমেটলি, বাট ভয় দেখায় এবং আমাকে মানে জানান দিয়ে যায় যে কিছু একটা আছে এই বাসা বা এই এলাকাতে। তো আমার নানা বাসায় যখন ছিলাম তখনও বেশ কিছু প্রবলেম ফেস করেছি। আমাদের নিজেদের বাসায় আমরা শিফট করি 2011-তে। তখনও ওর বাসায় বেশ কিছু প্রবলেম আমি ফেস করি। ঠিক প্রবলেম বলবো না, কিছুটা ভয়ে জাগনিয়া, কিছুটা অবাস্তব বলতে পারেন, কিছুটা অবিশ্বাস্য কিছু ঘটনা আমি এক্সপিরিয়েন্স করেছি। তার ছোট ছোট 2-1টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটি প্রথম যে হয়, আমি যখন প্রথম আমাদের বাসায় যখন আমি শিফট করি, তো আমার বিছানাটি একদম জানলার পাশেই, আর ওখানে শুয়ে আমি তো ফ্লোরিং করে ঘুমাতাম তখন। তো তাকে পাশের বিল্ডিংটা আমার ঠিক রুমের সাথে একটা বিল্ডিং, সেটা দোতলা ছিল। তো আকাশ দেখা যেত, চাঁদ দেখা যেত, ছাদের উপরটা দেখা যেত জানালা দিয়ে। তো হঠাৎ একদিন রাতের বেলা ঘুম ভেঙে যায় এবং আমার মনে হয় যে কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। প্রথম দিন আমি খুব একটা পাত্তা দিই না, বাট দ্বিতীয় দিন একই সময় ঘুম ভেঙে যাওয়াতে আমি কি মনে করি যেন জানলার দিকে তাকাই, এবং তাকিয়ে যেটা দেখি সেটা হচ্ছে ওই বাসা মানে পাশের বাসার ওই রেলিং এর উপর থেকে 2টো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি খুবই ভয় পেয়ে যাই এবং এতটাই ভয় পাই মানে কি করবো বুঝতে না পেরে আমি জাস্ট পর্দাটা টেনে দিয়ে আমি আমার ওই ম্যাট্রেসটা টেনে রুমের মাঝখানে নিয়ে এসে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন যখন আমার বাসায় বলি, আমার আব্বু এগুলোতে একদম বিশ্বাস করে না এবং উনি একদমই বিশ্বাস করলেন না আমার কথা। তার কথা একটাই যে ওর বাসায় হয়তো কোনো চোর বা এই ধরনের কিছু বসেছিল, যেটাই হয়তো আমার দিকে তাকিয়েছিল। তো উনি করলেন কি, সব আমার রুমের প্রত্যেকটা পর্দা একদম পিন আপ করে দিলেন যাতে কোনো ফাঁকা না থাকে বা আমাকে যেন দেখা না যায়, এবং আমার বিছানার পজিশনটা চেঞ্জ করে দেন। তো আমি এটা নিয়ে মাথা ঘামাই না। যদিও আমার মনে হচ্ছিল যে আমি অন্য কিছু দেখেছি, ওটা যা ছিল মানুষ ছিল। ঘটনায় লিসেনারদেরকে সবাই মানে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা আমি আমার যে জেলা রাজবাড়িতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ি যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে
যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা, তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি মানে যে জায়গাটি ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। জি, তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা শুরু। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই আচ্ছা। পেশায় উনি ছিলেন আর কি ওনার দাদা। আচ্ছা, খবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। তো কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, জি, উনি জি, জি। গোর খোদক ছিলেন। জি, তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেওয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। জি, তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। জি, তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে। এবং আচ্ছা। হাতটা দিয়ে যখন টান দিলেন তখন এটার পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে তো ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়িতে যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরনো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। আচ্ছা, তো পুলিশরা দেখলেন যে এত রাত এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন আপনারা একটা বাসের মাথায় এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে, দেখা গেল যে গোর খোদক আর কি উনি পেয়েছেন। তখন তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর জেলে যে তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি, মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরে তোমার সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেন ওখানে উপস্থিত। রাইট। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা, তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। তখন ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবারই এটা দেখেছেন যে হাতের এক হাতে একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখন এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন সেখানে উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা
কিছু লোক বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পরে আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে আপনার কোথা থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেননি, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করেছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। তখন যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে এই শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথায় ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে এই ধরনের একই ধরনের ঘটনা ঘটা শুরু করলেন। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন, যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বিড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি, এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় পেলেন। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাঠি মোড়া হ্যাঁ, লাশটাই। পাটি মোড়ানো লাশ। আচ্ছা, উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো, মনের মধ্যে মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও দেখতে শুরু তারাও করলো। এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো, ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেস্ট, এটা ভূতের বাড়ি। আচ্ছা, মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ে কোনো কুল কেনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কেনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা, এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রসুল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা, তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা।
তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে, এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে এই টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকার। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বললেন যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো কিছু ছিল না। তো এরকম দীর্ঘ সময় ধরে মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। তো এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশে চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে।